কই গোসাই আমি যাই কই আমি তোমার ভিতরে থাকবো, আমি শূন্য বিরাজ করবো, যে আমার ডাকবা তার ডাকে আমি সারা দেবো। আজও সেই লীলা করে ওরা কোনো ভাগ্য বলে দেখি বাবা বাবা এই যা করছি তার আশীর্বাদ এই যে করতে পারি না, কেমনে সে যে করাই দিছে কল্পনা করতে পারি। এই ঘর ওই মন্দির। আমি লক্ষণচন্দ্র সিংহা, গ্রাম নয়াকান্দি, পোস্ট চন্দ্রখাল, জেলা মাদারীপুর। আমি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক চরপথানগর উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, আর প্রতিষ্ঠাতা বিশ্ব সৌজন্য সেবাশ্রম নয়াকান্দি। আমি আমার গুরুদেব যখন থেকে দেশে আসে জ্যোতির্ময় ব্রহ্মচারী, তখন আমরা ছোট, এই 3-4 কিন্তু ওনার প্রতি গুরুদেব প্রতি কি যে একটা আকর্ষণ, যে এই দেশে আসলেই এই যাইতাম তার, সে যেখানে থাকতো এই দেশে আসলেই যেখানে থাকতো ওভারই বেশি আসতো, গোসাই ওভারই বেশি আসতো। আবার ঘরাইন বাড়ি আসতো, আমাদের বাড়ি আসতো, রায় বাড়ি আসতো, হাওলাদার বাড়ি আসতো, এই সমস্ত বাড়ি দিয়া আসত। এবং অনেক সময় এই ব্রজেন্দ্রনাথ মণ্ডল কলুষণের দিন বেশি, ব্রজেন্দ্রনাথ মণ্ডল তার বাড়ির সামনে নদী, ছোট নদী, সেই নদীর তীরে এসে নৌকা লঙ্ঘন করত, অনেক দিন থাকত। কিন্তু যদি কারো ইচ্ছে হইতো গোসাইকে নেবে কীভাবে, তা নিত, আবার সেবা শান্তি করে আবার নৌকায় আসত। এইভাবে বারংবার আসতো, নিত। আর কাউকে কখনো বলতো না যে আমার জন্য ভাত রান্না করে আনিস। কিন্তু সকালবেলা দেখা যেত কি যে মায়েরা এই গামলায় করে চিরা, মুড়ি নিয়ে, দুধ ইত্যাদি নিয়ে আইসা যত মানুষ আসতো সকলকে সেবল বাঁচত, ওই নদীর পা দিয়ে লাইন দিয়ে দিত। আবার দুপুরেও তদনুরূপ ওই দুপুরেও মানুষরা মানে মায়েরা ভাত টাত নিয়ে রান্না করে, কেউ বলে নাই যে তুমি ভাত রান্না নিয়ে আমি কিন্তু কাল দুপুরে কী খাওয়া কিছু। কিন্তু অটোমেটিক তার যে ঐহিক শক্তি ছিল, তার যে মানে দিব্য শক্তি ছিল, সেই দিব্য শক্তির এটা এখন বুঝি যে সেই দিব্য শক্তির প্রভাবেই মানুষ এভাবে আকর্ষিত। এই রাত্র প্রজেন্দার বাড়ির সামনে নদীতে এসে নদীতে, তো আমরা ক্রমেই তার প্রতি একটা আকর্ষণ। ওরা তখন ছোট, আমি তো নেমে পাশ করছি, আকর্ষণ ওই চরপথ হেডমাস্টারি করি, ক্রমেই আকর্ষণটা তার প্রতি হতে লাগলো। আমরা এখন দীক্ষা নেব, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব। এখন গুরুদেব বলেন কি, আমরা সকলে এলাকার আমরা প্রায় যারা এক সমাবেশ, আমরা সকলে বাবা তোমার কাছ থেকে আমরা দীক্ষা নেব। বলতেন কি যে গুরু গোসাই শব্দ ব্রহ্মচারীর আদেশ না হলে তো আমি দীক্ষা দিতে পারি না, তার আদেশ হলেই আমি দীক্ষা। এখন 64 সনে আমরা এমন বিরক্ত মানে শুরু করলাম যে তাইলে কিন্তু আমরা অন্য জায়গায় দীক্ষা নেব, তুমি আমার দীক্ষা নেব, আমরা কিন্তু অন্য জায়গায় যাবো। আমি কী করবো, তুমি করবো কি? কয় রাগ, আমি বিদেশে যাই, গুরু গোসাই শব্দ ব্রহ্মচারীর আদেশ নিতে। তাই আমাকে সম্বোধয় সে গেল, আর গেল কেটা সম্বোধ না মনটা এরা গেল ওই দেশে গিয়া 1-1.5 মাস থাকছে, আসে না। ওনার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারে না। কীভাবে দেখা করি আমাদের আদেশ আনবে? উনি বলতো আমি মুকুন্দের বাড়ি যাই। এখন মুকুন্দের বাড়ি গেছে, সেইখানে বসে পাঠান্তরি, এটা হলো পাঠান্তরি, সেইখানে বসে উৎসাহ আলাদার সঙ্গে ছিল। সে লোকটা মারা গেছে 4 বছর।
টাউবাড়ি হাওড়া যাবে। সে সঙ্গে সঙ্গে ছিল একদিন সুব্বসাই বলে এই দুইখান নতুন কাপড় আন, দুইটা গেঞ্জি আনবি। কী জন্য আনবো কি তা কিছু বলে না, তা মুকুন্দ নতুন দাঁড়ায় সে এই আনবো, আমি নতুন গোসাইরে নতুন গেঞ্জি নতুন কাপড় পরাইয়া, আর উনিও নতুন গেঞ্জি নতুন সব গোসাই পরাইয়া দীক্ষা দেবে সেই মুকুন্দ বাড়ি। এখন কয় যে প্রথম কে দীক্ষা নেবে? সে কানা গায়ে দিছে, আমারও প্রথম দীক্ষা নেবে, আমি প্রথম দীক্ষা নেব, তারপর আর এটা স্তম্ভিত হল। ওনার গুরু কিন্তু শুদ্ধ কিন্তু ওনার গুরু, একটা মানুষ স্তম্ভিত হয়ে যায় যে উনি দীক্ষা নেবেন। আমি যদি দীক্ষা না নেই তাহলে অন্য মানুষ নেবে না, আর আমি দীক্ষা নিলে পারফেক্ট হবে তোর মানে জিনিসটা, এটা একটা সম্পূর্ণ হবে। যে তার গোসাই দীক্ষা নিচ্ছে তো মানুষ নেবে না। এইভাবে তাকে দীক্ষা দিয়ে আসলে এবং ওনার নামটা 1 নম্বরে একটা শব্দ দিয়েছে ওনার প্রথম শিষ্য। সেইভাবে উনি দীক্ষা নেন। জুরনবাবুর বাড়ি গেছে পাঠানতল, তার সেই বাড়িতে যে শেফালি ফুলের গাছ এত হওয়া হয়েছে, এখন অনেক অনেক গাছ আছে। এখন তার মেয়েরা কইছে যে জিতেন এটা পাঠানতল জুরনবাবু, তারা কইতেছে কি যে বাবা তুমি আবার কবে আসবে? এই যে শেফালি ফুলের গাছ হয়েছে, এই গাছে যেদিন ফুল হবে তখন আমি আসবো। অদ্যাবধি সেই গাছে কোনো ফুল হবে। কি বাকশুদ্ধ মহাপুরুষ ছিলেন চিন্তা করতে, অদ্যাবধি সেই গাছের মানুষ যায় পাতা নিয়ে আসে নিয়ে আসে, কিন্তু ফুল নেই। সেই গাছে ফুল হয়, হ্যাঁ গাছ আছে, ওই দেশে আছে, এখন আছে কিন্তু আসছে মনে হয়, ফুল তো হয় না। বাবা এই দেশে আসলে এখন এই দেশে আসে আমরা খুব উৎফুল্ল, আমরা খুব পুলকিত যে বাবা দীক্ষা দেবে। এই আমরা দীক্ষা নেওয়ার জন্য পাগল হয়ে গেল। কোথাও উনি চর্মগুড়ি আসছে, সেই চর্মগুড়ি আসছে কামাখ্যা কাকা ছিল বাবার গুরু ভাই সুখদেব ব্রহ্মচারীর শিষ্য, সেই কামাখ্যা কাকার বাড়িতে দীক্ষা নিল অনেকে। আমার কয় কি আমি একটা পাজামা পরে একটা জামা খাই, আমার কয় কি আয় দীক্ষা। তাহলে আমি কিন্তু কাপড় ধোয়া না কিছু না, তাই আপনার বলে কিচ্ছু ধরো একটু জল দিয়া আমার গায়ে ছিটে দেবে, ঠিক আছে বয় দেখি শেষে আমি ওই দীক্ষিত কোন সনে যে আমার খেয়াল নেই, কোন সনে দীক্ষাটা নিয়েছি আমার খেয়াল নেই। তো যাও এইভাবে আমার ভক্ত হলেন এবং উনি এই দেশে আসলে আমার দলে দলে তার সঙ্গে যোগাযোগ করছি, তার সঙ্গে রাজাগঞ্জ গিয়ে থাকছি, গোপালগঞ্জ গিয়ে থাকছি। ওই যেদিন আসতে বলতেন সেদিন আসতেন, অতদিনই ওনার সঙ্গে আমরা বিচরণ করতাম, ওনার সাহায্য চালাম। আর একটা কি ঐশ্বরিক শক্তি ছিল বাবু, তা কল্পনা করা যায় না। মানে গেলে একবার আসতে ইচ্ছে করত, এই যেটা আকর্ষণ তা মানে ভূত ওই যে বাবা যে কইছে ওই যে তার কাছে যখন থাকছে তখন তার আকর্ষণ অনুসন্ধান যেখানে যাইতাম ওনার সঙ্গে যাইতাম, উনি না বললেও যাইতাম। তখন হাই স্কুলের এই করতাম না, স্কুল ফ্রিয়া এইভাবে আস্তে আস্তে মেট্রিক পরীক্ষা দেবো। মেট্রিক পরীক্ষা দেবো তখন কিন্তু আমার গুরু হয় নাই, গুরু হবেন আমাদের পরম আকর্ষণ তার যে উনি আমাদের গুরু হবেন, কিন্তু গুরু হয় না। ওই দেশে যাইতে পারে না, সুপুরুষের আশীর্বাদ লাভ করতে পারে না। কারণ আমি 1961 সালে মেট্রিকুলেশন পরীক্ষা দিই শ্বশুরের স্কুল থেকে। আমার প্রধান শিক্ষক ছিলেন বাবু তরুণীকান্ত সরকার, স্বনামধন্য শিক্ষক। ওই রকম নাম করা শিক্ষক এই দেশে আর জন্মে নেই, অদ্যাবধি তার নাম মানুষের লয় থাকে, এত নাম করা শিক্ষক। তার পদপ্রান্তে বসে আমরা শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি।
কারণ মেট্রিক পরীক্ষা দেবো, তো আমি বরাবরই ভালো ছাত্র, সেটা আমি সেকেন্ড হইতাম সংস্কৃত ছিলাম, তো বরাবরই আমি ক্লাসে ভালো করতাম। তার পরীক্ষা দিতে যাব, পরীক্ষা ছিল মার্চ মাসে, কত মাস মনে নেই, মেট্রিক পরীক্ষা। তার পরীক্ষা দিতে যাব, গেলাম পরীক্ষা দিতে, থেকে ইউনাইটেড স্কুলে আমাদের সেন্টার পড়ল। এখন এটা সরকারি স্কুলটা, এখন সরকারি, তখন সরকার হিসেবে অনেক আগে। আমি পরীক্ষা তো দিতে যাব, এখানে সোমবার থেকে পরীক্ষা শুরু। সোমবার ইংরেজি দিবকাল, মঙ্গলবার বাংলা দিবকাল, বুধবার সকালে অঙ্ক, বিকালে ভূগোল, বৃহস্পতিবার সকালে ইতিহাস, বিকালে সংস্কৃত। এমন এই পরীক্ষা চলছে। তখন তো একটা প্রোগ্রাম সমগ্র বঙ্গদেশে, তখন তো ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, একটা প্রোগ্রাম সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, এই একই সেম প্রোগ্রাম। আর তখন তো আর্টস কমার্স সায়েন্স ছিল না, এই একই সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, আরবি, তারপর ওই যে অঙ্ক, ইংরেজি দিবকাল, বাংলা দিবকাল, এক সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার পরীক্ষা। এখন যে বৃহস্পতিবার ইতিহাস পরীক্ষা, আমার চিন্তা, আমি স্কুলের যতীন্দ্র আমাদের ইতিহাস পড়াতাম, সে বলতো যে লক্ষণ তো এমনি ভালো ইতিহাসে, ও তো সাইডের নিচে নম্বর পায় না, কিন্তু কথা হচ্ছে ও তো লেখা সারতে পারবে না, লেখা সারতে পারলে আরও ভালো, 100% লিখতেই পারতাম না, হাত ব্যথা করিয়া একেবারে আড়ষ্ট। কারণ পরীক্ষা থেকে পরীক্ষা হলো বৃহস্পতিবার ইতিহাস পরীক্ষা, আর সকালে ওই বিকেল সংস্কৃত, সকালে। এখন আমি রাত ভরিয়া শুধু ভগবান করব, হে ভগবান, তখন তো বসেই হয় নাই, হে ভগবান, কালকে যেন ইতিহাসে আমি 6টা প্রশ্ন ভালো করে লিখতে পারি, কারণ ভারতের ইতিহাসে 4টা আর ইসলাম ইতিহাসে 2টা, এই 6টা প্রশ্ন লিখব। আমি সারাই ভগবান করলাম, ভগবান কালকে যেন 6টা প্রশ্ন ভালো করে লিখতে পারি, হে ভগবান কালকে যেন 6টা প্রশ্ন ভালো করে, পুনঃ ঘুমাইলাম যতটুকু না, ভগবান নাম নিলাম ততটুকু। তো ঠিক পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা থেকে ইতিহাস পরীক্ষা সব লিখছি, সব একেবারে ভালো করে লিখছি, একেবারে মন মতন ভাবছি, খুব ভালো মতো পাবো, ফার্স্ট ডিভিশনের ফিরে গেলাম, এইরকম একটা চিন্তা। এখন পরীক্ষা শেষ হয়ে গেল, আর পরীক্ষা গভীর রাতে স্বপ্নে দেখি চন্দ্রশেখর, ওই ছবিটা, মানে এই ছবিটা আমার সামনে দাঁড়াইছে, আমার কয় লেখছো না 6টা প্রশ্ন সুন্দর করে, ওই যে আমি বলছি যে 6টা প্রশ্ন লিখতে পারি, শুনে আমার জিজ্ঞাসা করে লেখছো না 6টা প্রশ্ন সুন্দর করে, বলে হ্যাঁ সুন্দর করে লিখছি। আবার জিজ্ঞাসা করে লেখছো না 6টা প্রশ্ন সুন্দর করে, বলে হ্যাঁ লিখছি সুন্দর করে। উনি হাসের বলে, আবারও বলে, থার্ড টাইমে বলি, উনি আকাশের দিকে অঙ্ক। এখন আমি ডেকেছি ভগবানকে, দর্শন দিছে সব ভাষায় আমার গুরুদেব, তাইলে আমার গুরুদেবের কী শক্তি, এবং তিনি ভগবান ছিলেন, ডাকছি ভগবানকে, আইসা পরদিন রাত্রে আইসা দেখা দিল যে মানে সূর্যসামনের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই চন্দ্রশেখর ভুল গেছে, আমার সামনে দাঁড়াই গেছে, লেখছানা সরব সুন্দর করে, কিন্তু হ্যাঁ লিখছি সুন্দর করে, আবারও হয় কোনো হ্যাঁ লিখছি। এই যে তাইলে ডাকলাম ভগবানকে, দর্শন দিল আমার গুরুদেব, তাহলে গুরুদেব আমার ভগবান না? সেই থেকেই আমি ভগবান জ্ঞান খুঁজে, তাকে ভগবান জ্ঞানে আমি তাকে দর্শন করতে। আমি ইপিসিএস পরীক্ষা দিয়েছিলাম 1970 সালে, 1970 সালে, তখন পাকিস্তান আমার ইপিসিএস পরীক্ষা দিলে আমার খুব ইচ্ছা ছিল ইপিসিএস পরীক্ষা দেওয়া, বড় অফিসার হইতে পারবো, এরকম একটা চিন্তা পাই। কিন্তু এটা আমার গুরুদেব চায় নাই, চন্দ্রশেখর এটা চায় নাই, সে কখনই বলে না যে ইপিসিএস দিই বা বা যা পরীক্ষা, কোনো কথা বলে না। সে বিশেষ পরীক্ষা দিলাম, তখন লিবারেশন শুরু হয়ে গেছে, পরীক্ষাও শেষ আর লিবারেশন শুরু হয়ে গেল। লিবারেশন শুরু আমরা গোসাইয়ের সঙ্গে ছিলাম, বাবার সঙ্গে ছিলাম, ওই লিবারেশন পিরিয়ডটা পুরোই তার সঙ্গে ছিল। এই যে আষাঢ় মাসে গেছে, আর যেদিন স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর না, 16ই ডিসেম্বর, সেদিন বাবা গিয়ে আমাকে নিয়ে এসেছে আমার জন্মদাতাকে। তাহলে ইতিমধ্যে আমার এই বিশেষ পরীক্ষার রেজাল্ট করছে, আমি পাস করছি।
রিটেন, কিন্তু বাবা আর আমাকে জানায় না। এখন পরীক্ষা নির্বাচন তো আসলাম বাবার কাছ থেকে। আমি হাই স্কুল হেডমাস্টার চরপদা, আমি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ওরা পড়ছে আমার কাছে। আমি আসলাম, এসে কিছুদিন পরেই ওই যে যারা ওই যে লিবারেশন পিরিয়ডে পরীক্ষা দিতে পারে নাই তাদের পরীক্ষা ডাকছে, তাদের আর মৌখিক পরীক্ষা ডাকছে। 17 ফেব্রুয়ারি আমার পরীক্ষার তারিখ, আমারও ডাকছে। আমি যে পরীক্ষা দিতে পারিনি, যারা পারে নাই, তাতে আমাদের খুব লোকসান হয়ে গেছে। যারা আগে পরীক্ষা দিচ্ছে তারা ভালো নম্বর পাকিস্তান আমার ভালো নম্বর পাইছে, ভালো ভালো চাকরি পাইছে। আর আমরা কারে মানে আমাদের কোনো কদরই নেই, আমরা কারে মানে প্রশিক্ষা শিখে তা পরীক্ষা দিতে যাবো। এখন ইচ্ছা হইল কি যে পরীক্ষা দিতে যাবো, তাই আমার বাবা বললেন কি যে এই তো তোর শেষ পরীক্ষা, আর তো তুমি পরীক্ষা দিতে পারবি না, বয়স নেই, বয়স তো আগেই ল্যাপস হয়ে গেছে কি পরীক্ষা করে যা তুই গোসার সঙ্গে দেখা করে। তা আমি খুব আনন্দ পাইলাম, বাবা কইছে যাই, তাই গেছি রাধাগঞ্জ গিয়া দেখেছি গোসাই গোপালগঞ্জে। এখন আমার গুরু ভাইরা মধু গোবিন্দ এরা নিতেইরা এরা কয়ে গোপালগঞ্জ যান যদি ঠাকুরের দেখা করতাম। তা আমি গোপালগঞ্জ রওনা দিছি, কাঠ ফাটা রোদ্রে একেবারে ক্লান্ত হয়ে পড়ছে। এখন গুরুদেব গোপালগঞ্জ বসে বলে যে লক্ষণ আইতে আছে, কষ্টটা বুঝতে আছে, কেমন তোর লাগে রৌদ্রে, আর মাথা পেটেছে, ও আসতে আছে। বাবা কিছুক্ষণ পর দেখলাম আর রৌদ্র নেই, একেবারে আকাশ একেবারে শীতল হয়ে গেল। আর গোপালগঞ্জ এসে বলতেছে আমার গুরু ভাই মধু গোবিন্দ শ্যামল, ও করতেছে লক্ষণ হইতেছে, কষ্ট হইতেছে, লক্ষণ হইতেছে, কষ্ট হইতেছে। তো কিছুক্ষণ পর আর রোদ থাকলো, একটা আচ্ছাদন রোদের উপর পড়লো, সূর্যের পর আস্তে আস্তে আমি গেলাম গিয়া এখানে নৌকা করে গোপালগঞ্জ। এখন আমার গুরু ভাইরা ওই যে গেটে দাঁড়িয়ে ছিল, বাবা বলছে লক্ষণ হইতে আসে, তোরা তারা ডাইকে নিয়ে যাবি। আমার দেখেই আমার কয় কি দাদা তুমি আইছো, গোসাই তোমার কাছে সারাদিন তোমার কথা বলছে যে লক্ষণ নিতেছে রৌদ্রে কষ্ট করতেছে, লক্ষণ নিতেছে রৌদ্রে কষ্ট করতেছে। তখন আমি গেলাম, বাবা করলো যে খাইয়ে ঘুমাও, কালকে সকালে কথা। সকালবেলা দিয়ে বাবার কাছে গেলাম, প্রণাম করি, ওই অ্যাডমিট কার্ডটা দিলাম, বিশেষ পরীক্ষা দেবো অ্যাডমিট কার্ড, তুমি দেখে পেলো কি যাও, ওইটা তোমার লাগবে। তারপর দিন পেলাম বাবা কেন আমার যাওয়া লাগে, আমি ঢাকা করব 17 ফেব্রুয়ারি পরীক্ষা, 1972 সালে 17 ফেব্রুয়ারি। তো বাবা কয় কী করবেন, আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে যেতে পারবো, আমি চরমুগিরে যাবো, আমি নৌকায় পানসি যাবে, আমার সঙ্গে যাবো, আমি মস্তক নামাই দেবো। ঠিকই আমি মস্তক এখন আমি বললাম যে বাবা এখন আমার নামা লাগে, উনি কয় গুরু কয় এখন নামা লাগবে। উনি করলেন কি গুরু একটা তাবিজ ভিতরে গাছটা ভরে মোমবাতি দিয়ে আটকায় দিয়ে আমার কয় কি এইটার সঙ্গে আটকাই দিয়ে একটা কৌতুম দিয়া কৌতুম এসেছিল আইনা এইটা তাবিজ ভরে আমার মাথায় মাইন জিজ্ঞাসা বললো যে কিছুতে বাধাইতে পারবে না, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো কিছুতে বাধাইতে পারবে না। এখন আমি খুব সাহসী হলাম, তারা আমাকে মস্তক নামাই আসলাম, পরীক্ষা গেলাম। এখন পরীক্ষা গেছি থাকছি জগন্নাথ হলে, আমি জগন্নাথ হল থেকে ছিলাম, এমএ অনার্সে জগন্নাথ হলে থাকছি, বন্ধুবান্ধব ছিল তাদের সাথে থাকলাম। এখন 17 ফেব্রুয়ারি পরীক্ষা, এখন পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা হয়েছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ওইটা আগে ছিল কমিশনার বিল্ডিং, ঢাকা ডিভিশন কমিশনার ছিল, ওইটা ছিল। তা সেই বিল্ডিং 4 তলায় আমার এখন আমার সিরিয়াল নম্বর হলো 12, নেব 18 জন। পরপর মানুষ যায় আসে মানে
জিজ্ঞেস করি, ভাই তোমার কি জিজ্ঞেস করছে, তোমার কি জিজ্ঞেস করছে, সেই কথা তারা বলতো। আমরা যা হবে তো হবেই, এটা তো আর কোনো মানে এখন পড়েও কিছু হবে না, আর পড়ে লাভ নেই। আমি গেলাম, আমাকে ডাক্তার লক্ষণচন্দ্র শিকদার, এখন গিয়েছি নতুন বাজে, আমারই 5 জন মানুষ বসা, মানে পিপিলিকার মতন ধরছে, প্রশ্ন জিজ্ঞাসা করে, অমুক এটা অমুক এটা। তার আমার কয় কি, হোয়াট ইজ কাব্যের উপেক্ষিতা? এই কাব্যের উপেক্ষিতা ইয়া জীবন আমি পড়িও নাই, আর আমি জানি। আরে আমি তো ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা পড়ছি, তারপর অনার্স করছি সমাজবিজ্ঞান, মাস্টার করছি সমাজবিজ্ঞান, অনার্সের সমাজবিজ্ঞানে করছি, তাতে আমার ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান ছিল আমার সাবসিডিয়ারি, কিন্তু বাংলা ছিল না। তা বাংলা পড়া নেই ক্রমকাল কিছু, তা গেছি মতো আমার বলে যে হোয়াট ইজ কাব্যের উপেক্ষিতা? আমি মাথাটা ধরে গেছি, গোসাই আপনি বলছিলেন যে কিছু তো বাধা দিতে পারবো না, তো প্রথম প্রশ্নে আমার বাধা দিল, আমি তো কিছু কইতে পারবো না। একবার গোসাইয়ের নামটা স্মরণ করলাম যে গুরুদেব আপনি বলছেন যে কিছু, হঠাৎ কি আমার মনে পড়ছে ভগবান, এস স্যার কাব্যের উপেক্ষিত হচ্ছে রবীন্দ্রনাথের লেখা। আমি কিছুই পড়ি নাই, আরে আর আমি কিছুই জানি, আমি বলতেছি শুধু গোসাইয়ের নামটা মনে করলাম আর বলতেছি এস স্যার কাব্যের উপেক্ষিত রবীন্দ্রনাথের লেখা। তার বিষয়বস্তু কি জানি তো না, তারপর আন্দাজে করি, হ্যাঁ স্যার বিষয়বস্তু হচ্ছে এই যে শূর্পণখা আর উর্মিলা, তারা উর্মিলা হয়েছে লক্ষণের বউ, আর শূর্পণখা তো জীবনে বিয়ে হয় নাই, তাকে লক্ষণ ওই যে পঞ্চবটি বনে আসছিল, আর তার নাক কান কাইটে দিল, সে ওই রামরে বিয়ে করতে চেয়েছিল। তখন সীতা যে জড়ায় ধরছে লক্ষণে, ভাই আমাকে রক্ষা কর, তখন ধরিয়া তার নাক আর কান কাইটে দিয়ে তার কুরুপা করে পাঠাই দিল। ও আর উর্মিলার হরিস ট্র্যাজেডি অ্যাবাউট উর্মিলা, স্যার উর্মিলার বিয়ে হয়েছিল লক্ষণের সঙ্গে ঠিকই, কিন্তু তার জীবনে স্বামী সহবাস করতে পারে না। স্বামীর সাহচর্য জীবনে কোনো সময় পায় না, কারণ স্বামী লক্ষণ সে থাকতো রামের সঙ্গে সবসময়, এই রামের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াইতো, কিন্তু সীতা ওই উর্মিলার প্রতি তার কোনো আকর্ষণও ছিল না তাকে। এইটা হচ্ছে তার মেইন কারণ। ইএসিএস করে আমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলো না, দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করে মেয়ে গো দিয়ে আমাকে পাঠাই দিল। তাই যে গুরুদেব, তাইলে তিনি কী ছিলেন, কি আধ্যাত্মিক শক্তি তিনি লাভ করেছিলেন, ভগবানের শক্তি কি, তার শক্তি বেশি ছিল। এইটা আমার আজকে এখন ধারণা, যে যা চিন্তা করছি, যা ভাবি নাই, কী করে নেই, তা উনি মনে মতো জাগায় দিছে, মনে মতো বলে দিছে, উনি হৃদয়ে জোগাড় দিছে, মুখ দিয়ে বলাই দিছে। তো সেই পরীক্ষায় আমি পাশ করলাম, সেই পরীক্ষায় পাশ করে আমি এই কলেজে, তখন আমি কলেজের প্রিন্সিপাল ছিলাম, সেই প্রিন্সিপালের চাকরি সাইরা আমি গিয়া সার্কেল অফিসার মানে গিয়ে সেই সরকারি চাকরি আমি গ্রহণ করলাম, এবং 27 বছর এই চাকরি। এখন আমার গুরুদেব, আমার বাপ মা ওই চাকরিকালীন সময়, মানে যখন হাই স্কুল মাস্টারি করি তখন, মানে আমার বিয়ে করানোর জন্য আমার বাবা একেবারে অস্থির, মা একেবারে অস্থির আমার বিয়ে দেবে। শেষে বাবা কয় কি বাবা একটা মেয়ে দেখে আসছে, ওই ঝালকাঠি অনেক দূর এখান থেকে 50, আমি দেখতে গিয়া বাবার কাছে খাইতে বসছে, পছন্দ হয়েছে। এখন উনি বাবা কয় যে ওই মেয়ে আনতো, এখন আমি আমাকেও পাঠাইছে, আমার যারা তো এই ঠিক করে ধরে গেছি, সে মেয়ে দেখে আমাকে পছন্দ হয়। এখন আমরা 3 দিন থেকে আমরা চলে আসছি, এখন বাবার ওই মায়ের মাগো মেয়ে তো সুন্দর না, কিন্তু চেহারা তো ভালো না, এই মেয়েকে আনি না। আমার মা কই কি তোর বাবার পছন্দ হয়েছে, ওই মেয়ে আনতে ভালো কার মন্দ। এখন বেশ কিছুদিন গেছেন, বাবা কয় কি আমার তুই গোসাই দেওয়া যা, তোর গোসাই তুই মানুষ, আমি বলে হ্যাঁ গোসাইটা মানুষ, গোসাই কইলে যা কয়। তো গেলাম গোসাইদের তো গেলাম, বাবা গোসাই 7-8 দিন রাখছে, কিছু কয় না। তো আর আমি বললাম যে তো কী করবো, কি থামো, আমি যখন বলবো তখন যাবা।
সে এক বুধবার গেছে, আর এক বুধবার আসছে। আমার গুরু ভাই তথা ভগ্নিপতি নগেন মণ্ডল, সে প্রাইমারি হেডমাস্টার টিচার ছিল, অগলায় টিচার, সে মারা গেছে। সে তার নিয়ে গেছে। কারণ সেও কিছু করতে সাহস করে। সে কেবল বলছিল যে বাবা এই যে জ্যাঠামশ আমাকে পাঠাইছে, আমার বাবা থামো, কি জন্য আসছে আমি তো জানি না, তোমার বলা লাগবে, আমি বলবো যখন বলবো। তারা কী করবো, কিছু করি না। এই পরবর্তী বুধবার দিন 8 দিনের আমার ডাইকে না কয় কি স্নান টান করে আসো, স্নান করে আসি, খেতে দিচ্ছে আমার সামনে, আমার দিচ্ছে বাবার সামনে, বুঝতে পেরেছি। কই যে তুমিও খাও, খেলাম। এখন খাচ্ছি, বাই দিস টাইম তারা পঞ্জিকে আনছে, পঞ্জিকে আনি না, তারা বিয়ের তারিখ গেছে যে সামনের বুধবার দিন বিয়ে হবে। তারা আমি কইলাম বাবা তারা করেছে কোন দেশ আর এখানে, কিন্তু আমি একটা কথা সত্য কথা বলতে পারো, কোনো মানুষ তো সুরেন ডাক্তার মাসা ছিল ওই গ্রামের, তার মেয়েটা খুব সুন্দরী ছিল, লক্ষ্মী। মানে আমার ইচ্ছা ছিল সেই মেয়ে বিয়ে করবে, দেখতে তো সুন্দর। হ্যাঁ, আমার সম্বন্ধে ছিল ওই সঙ্গে, সে বললো যে তাই সুরেন ডাক্তার মেয়ে আনো না, না 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 ওই আনো, ওই মেয়ে আনতে হবে। তা আমরা উনি পঞ্জিকা থেকে তারিখ ঠিক হলো, সামনের বুধবার দিন বিয়ে হবে। তার বললাম যে তারা আসবে ইতিমধ্যে, সে তো 50 মিনিট। হ্যাঁ তারা এসব। শেষে আমি বাড়ি আসলাম বৃহস্পতিবার দিন। আমার শ্বশুর শুক্রবার দিন সে আসছে আমাদের বাড়ি। তো আমরা বললাম যে আপনি এলেন কী কথা পেয়ে, আপনি কোনো খবর দেন? কদিন না, আমার মন থেকে চাইছে যে কালকে নিয়ে যাই, আমার মেয়ের বিয়ে হতে হবে সেখানে। এই শেষে আমি আসছি, আইসা কথাবার্তা বলছে আমার বাবার সাথে, আমার কাকা, আমার জ্যেষ্ঠ ভাই ঠিক আছে। তার বলে কি কথা যে সে বলে যে আমি এখন বিয়ে দিতে পারবো না, আমার নেই প্রস্তুতি নেই, আমি এখন বিয়ে দিতে পারবো না। ও যে তার গোসের দ্বারা যাইয়া না তারিখ পারলেন, তার গেছে গোসের দ্বারা গরু দেবো একবারে ধমক দিয়েছে, কষিয়া ধমক দিয়েছে কি আমি তারিখ দিয়েছি আবার কি। আমার শ্বশুরের কয় আপনার আমার শ্বশুর করে ওই থেকে তোমার বিয়ে হবে, তোমার কিচ্ছু দিতে হবে না, যেমন যাবে তখন বিয়ে করে চলে যাবে। এখন বাজি সত্যি আমার শ্বশুর আসে। তারপর বলবো যে তোমরা যাবা, উনি আর আসতে পারবো না, তোমরা যাবো। আমরা 50 জন মানুষ, তুই গেছিলি আমার দিন অনিল রাখায় 50 জন মানুষ আমরা গেছি। যাও বিয়ে শুরু হয়ে গেল। এখন আমি জিজ্ঞাসা করলাম বরুণদেবকে যে আমার সেইখানে বিয়ে দিতে বলেন, আপনি কি সে মেয়ে দেখছেন? বলে দেখছি না, দেখেন অবস্থা। যে সেই মেয়ের বাড়িতে একটা বিরাট মহাদেবের মূর্তি আছে, তাই তার আগে জমিদার ছিল, বিরাট মহাদেবের মূর্তি করছে, অনেক বড়। যে কুবের কোথায় দুইটা একতলা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের প্লাস্টারগুলো খুলে খুলে পড়ছে। আর এই যে বিল্ডিংয়ের মধ্য দিয়ে একটা পথ গেছে, তা গেছে একেবারে পুকুর পর্যন্ত। তো পুকুরের সিঁড়িগুলো সব ভাঙিয়ে গেছে, যা কয় আমরা তো গেছি সবই মিলে যায়, সবই ঠিক। এখন আমারে কয় কি তুমি এত খারাপ মানুষ কেন? কি খারাপ? তুমি যে মায়ের দমক দিলা, সে যে মাথা জাগাইলো না আর মাথা নিচ দিকে থাকলো, এটা একটা কাম করছিলা আমার প্রশ্ন। আমি বলি বাংলা বই এখন পড়তে পারে না, কাঁপায়, ধরলে কাঁপায়, তার ধমক দিন না, তুমি বাংলা বই পড়তে পারো না, কাঁপায় ভীষণ করে। এখন চিন্তা করেন, মনে হয় না যে আমার গুরুদেব সেখানে দাঁড়াই আছে, সে দাঁড়ায় দেখছে যারা কি নিবেন সে কেমন হবে। তার গুরুদেব তিনি এত অন্তর্যামী তিনি না বলতে পারছি। আমরা বাড়ি আসছি, বিয়ার পর 8 দিনের দিন বাড়ি আসছি। এখন বাড়ি আসছি মতো এখন কোষাই ইতিমধ্যে আসছে, আলাদা করে আসছে যোগেশ হালদার বাড়ি। আর মায় তারে নিয়ে
সে বেরিয়ে গেছে। এখন গিয়ে বলে কি, এই তো আপনার আপনার বউ, এই তো বউ। বলছে মা আসছো তো ভালোই হয়েছে। সবার দিছে থাকছে তারা এখন কয় কি কয় যে আমরা যাই বাড়িতে। মায়েরে কয় কি বলে, এই তোমার মানে নাতি আইছে। কত কে ডাকা নাতি আইছে? নাতি আইলো কেবল বউ সেই দিনে, এমন তো আমরা পুনরায় মানে ঋতুবতী হয় নাই মাসিকখানে নাতি বলে হয় নাতি আইছে, ভালো মানুষ আসতেছে। এই ভালো মানুষরে তুমি যত্ন করবে, আর আর বউরের আর বাবার বেশ দিবে না। এইভাবে মানে যথাসময় আমার একটি ছেলে অরুণ, বাবা বলেন তার নাম হবে অরুণ, এবং সে জন্মগ্রহণ করবে। সে খুব মানে লক্ষ্মী ছেলে হিসেবে ভালো, ভদ্র, নম্র, সত্য। শেষে দেখেন কোথায় শীত মানে ঝালকাঠি, কোথায় আমাদের সেই রাজা, সেখানে এসে বলছে যে বাড়িতে দোতলা বিল্ডিং, একতলা দুইটা বিল্ডিং, বাড়িতে ওই যে মহাদেবের মূর্তি আছে, তল দিয়ে সিঁড়িগুলো ভেঙে গেছে, আমি ধমক দিছি, সেই কথা মানে বোঝা গেছে। এটা কি শক্তি হলে এই কথাটা বলতে পারে। তার যথাসময় তো আমার ছেলে হলো, বাপ মার খুব আদরের দুলন ছিল, খুব ভালো। এরপরে গুরুদেব ভগবানের দরজায় গুরুদেব আসতাম ওদেরকে 73 সনে, এটা বলছে 73 সনে। 73 সনে আমার ছেলে হয়েছে 1-1.5 বছর হয়েছে, অবহেরতে গেছি, ওখানে গেছি। এখন বাবা কয় কি তুমি কলেজে যাও, তুমি কলেজে প্রিন্সিপাল থাকো। গেছি কলেজ থেকে আইসি, আয়া শুনি যে মা পেল কি যে বউর ব্যথা উঠছে, তো বউর ব্যথা উঠছে, বাচ্চা হবে, তুই কলেজ থেকে তাড়াতাড়ি আসবে। কিন্তু কলেজে গেছি মতন আমার আর কিচ্ছু মনে হয়, কী হবে না হবে এনে কিন্তু এখন বাড়ি আসছে। বাড়ি এসে শুনি আমার একটা মেয়ে হয়েছে। এখন আমার ভাইয়ের বউরা আমার চতুর্দিকে যে মানে হাসার পর যে অরুণের বই নিয়েছে, ভালো হয়েছে, আমরা জামাই বাড়ি যাইতে পারবো, জামাই বাড়ি যাইতে পারবো। কিন্তু আমার তখন 2টা বোন বিয়ের যোগ্য, অবিবাহিতা। এখন তা এতে আমার মন খুব খুশি হয় না, 2টা বোন বিয়ের যোগ্য। তার শেষে আমি গোসাই কাছে যাই না, ওই যে মনে কষ্ট যে 2টা বোন অবিবাহিত, বিয়ের যোগ্য, আবার একটা মেয়ে হলো, একটা বাড়ি। গোসাই সাধু পাগলারে দিয়া আর ছেলে আইবেন, সাধু পাগলারে দিয়া খবর দিছে, এই বাবু তোমার গোসাই ডাকে, গোসাই ডাকে। তা আমি গেছি ভগবানকে পানসে, একটা প্রণাম করতে পারি। ও আমার বই নিচের দিকে মনে কষ্ট হয়েছে, ওরে বিয়ে দিতে কোনো কষ্ট হবে না, ওরে জামাই বাড়ি থেকে এসে নিয়ে যাবে, এবং তাহলে উপযুক্ত জামাই। কারণ আমি সেবা দিয়ে বসে থাকলাম, রাত কাটাইলাম তার কাছে। তার এখন এই সরকারি, আমি এই কলেজের প্রিন্সিপাল চাকরি চাইলে আমি সরকারি চাকরি গেলাম। 11 বছর আমার চাকরির বয়স। আমি মানিকগঞ্জের ভিউরে আসছি, মানে চাকরি সে বদলি হয়ে ভিউরে আসছি। আসছি বাড়িতে, এখন বাড়িতে আসছি বলবো এই যে গুরুদেব বলছে যে ওরে বিয়ে দেয়, তোমার কোনো কষ্ট হবে না, জামাই বাড়ি এসে নিয়ে যাবে। আমার এখন যে বড় জামাই, যার কাছে আমার মেয়ে দিয়েছে, সে আর তার কাকা রামগোপাল মস্তপুর, এরা এসে আমি ঘরে বসা, আমার ওখানে রাইস মিটার ছিল। হয় কি খোঁজে 2জন লোক আসছে, এসে কয় কি খোঁজে লক্ষণবাবুকে, রামগোপাল জিজ্ঞেস করে। বিভূতিবাবু ছিল আমাকে উইবারের একজন উকিল ছিল, বরিশাল ওকালতি, তার শেষে খুব প্রখ্যাত উকিল ছিল, নামি দামি কথাবার্তা জানত। শেষে সেও ছিল, আর খাবার তো তারা খাইতে চায় না, আমি তো না খাইতে হবে, আপনার তারা বলে খাইতে হবে। খাওয়া দাওয়া করে কয় কী করবে, বাবু আমরা লক্ষণবাবুর সাথে তো কথা বলতে চাই।
তো ঠিকই আমার খেলা মিল ঘরে এসে বসে। আমি খেতে বলি, খাবে না, কয় যে আপনার লাগে কথা না বললে খাবো না, যদি আপনি রাজি হন আমার কথা তাহলে খাবো, নয় খাবো না। দেখেন কী বিভ্রাট, তার কথা রাজি নেই, কী বলে না লাগবে। শেষে আমার মিল ঘরে নিয়ে আসছে আমাকে, ওইখানটা মিল ঘর আছে। তার কয় কী করবে বাবু, এই যে ছেলে নিয়ে আসছি, এই MBBS করে, নাম প্রেমানন্দ মণ্ডল, বাড়ি কলাইছে, ও বরিশালে শেরবাংলা মেডিকেলে। আপনার মেয়ে যদি দেন তাহলে আমরা নেব, আর ওরা ডাক্তার বানিয়ে দিতে হবে। এখন আমি কইলাম কি, ওই যে গোসাই কইছে যে জামাই বাড়ি থেকে শুনে মেয়ে নেবে, তোমার কোনো ছেলে দেখতে হবে। তার আমি বললাম কি, একটু আমার ভাবতে সময় দেবো, কেন ভাবতে সময় দেবো, যদি রাজি হন তো ভাত খাবো, রাজি না হলে ভাতই খাবো। তার সাথে আমি কিন্তু ভাত তো খান, তো দেখি কী মানে চিন্তা, আমার তো সময় দিল। তা খাবার দাওয়া হলো, সেই জামে গাইছে আর শীতকাল করে আমি। এখন আমি আমার সারা ছিল মাধব বাক্সি করা গেছে, তার কাছে আমার সব বাইরে পাঠালাম। সে কয় যে ওই প্রেমানন্দ ডাক্তার কথা কস, সব বিয়েতে গিয়া বুলুরের দিকে আর কোনো কথা কিছু না। ওরা খুব মানে ছিল, শিক্ষিত লোক ছিল। ওর ঠাকুরদা আগের দিনে মেট্রিক ছিল, এলাকার মেম্বার ছিল, প্রাইমারি স্কুল মাস্টার। তো এখন আর্থিক অসুবিধা পড়ছে, দিয়ে গিয়ে বিয়ে দেখি। শেষে আমরা সেই কথাটা বানিয়ে রাখলাম, শেষে বিয়ে হলো। আমার নিজের মেট্রিক পরীক্ষা দেবো। এই যে কী ছিলেন, আমরা যা না ভাবতে পেরেছি, আমরা যা না চিন্তা করতে পেরেছি, তা তিনি আমাদের মানে আমাদের কথায় আমাদের মানে আমরা তো জানতাম না কিছু, কী হবে বা না হবে, ঠাকুর কী বলবেন। প্রতিটি বিষয়, এই আশ্রম কথা বলছি না, আশ্রম কথা, প্রতিটি বিষয় তার মানে নকদর করেছে। প্রতিটি বিষয় আমরা বলা মাত্র তিনি এগুলো করতে পারতেন। আমাকে এই দেশ দিয়া যার যা কামনা ছিল, যার যা বাসনা ছিল, তার সে কামনা বাসনা তিনি পূরণ করে দিতে পারতেন। তার কেউ যদি কোনো একটা সমস্যা ছিল, কারো ছেলে মেয়ে ইত্যাদি, একটা এই যে আরে হক সাহেবের কথাটা বলছি, আরে হক সাহেব 1958 সালে আরে হক, রেজা আসাদুল হক নামে এক ভদ্রলোক, তিনি আসলেন গোপালগঞ্জে সেকেন্ড অফিসার হয়ে। এখন গোপালগঞ্জ তো আসছে, এখন দুজন পেশকার ছিল হিন্দু, তো ওনার বাড়ি কিন্তু পাঞ্জাব। তো তখনকার দিনে পূর্ব পাকিস্তান, তো পাকিস্তান এই দেশের লোক ওই দেশে চাকরি করতে পারতো, আবার ওই দেশের লোক এই দেশে চাকরি করতে পারতো। অর্থাৎ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করতে প্রথা ছিল যে এখানকার লোক গিয়ে ওইখানে চাকরি করবে, আর ওইখানকার লোক ওইখানে। তো উনি এখানে এসে উনি গোপালগঞ্জের সেকেন্ড অফিসার হইয়া উনি আসলেন, আসাদুল হক সাহেব। এখন ওনার দুইজন পেশকার ছিল হিন্দু, তারা কইছে কি, কইছে যে বাবা শুনলাম আপনার কোনো ছেলে পান নাই, তো এখানে কোন সাধু আছে, গোসাই আছে, তিনি মুখ দিয়ে বললে বাচ্চা কাচ্চা। এই কথাটা উনি গিয়ে ওনার স্ত্রীকে বলছে। দিয়েছে 15-16 বছর, বউ গ্রাজুয়েট আগের দিনে, সেই লাহোর থেকে গ্রাজুয়েশন করে। শেষে কী করছে, একটা ফল জানিয়ে দিই না, আসাদুল হক সাহেবকে পেশকার দুজনে বলছে, স্যার এখানে একজন সাধু, আমার গোসাইয়ের কথা, ওই খাটটা তো আশ্রম, চন্দ্র গোসাই আছে, সে মুখ দিয়ে কইলি বাচ্চা কাছে, কী খবর, মুখ দিয়ে কইলি বাচ্চা কাছে, তাহলে হয়। হ্যাঁ, এই কথা বউর কাছে গিয়ে কইছে, বউ তো পাগল, উন্মাদ হয়ে গেছে, এই গোসাইয়ের দ্বারা আমার নিয়ে যেত, সেই গোসাইয়ের দ্বারা আমার নিয়ে যেত, কদের গোসাইয়ের দ্বারা যাবা, তুমি যাবা কি, আমি যাই, তুমি গেলে একটা মানুষের প্রশ্ন, একটা মুসলমান মেয়ে ছেলে গোসাইয়ের দ্বারা গেল, তা আমি যে গোসাই দ্বারা, তখন দুজন পেশকার পাঠাইছে, যেই পেশকাররা বলছে
বলে বাবা ওই যে আমার আরে হক সাহেব রেজা আসা বই তার তো বাচ্চা কাচ্চা নাই। সেই কইছে আমরা কইছি যে সে মধ্যে দিলাম সেই তখন আমরা আসতেছে আসবে রে তোরা কারা যাগো ব্যথা তারা আসবে, যাগো সমস্যা তারা আসবে, তোরা বলতে আসছিস কেন? তোদের মানে কথা বলতেছে তোরা কারা, তোরা কোথার থেকে আসছিস? এখন কয় কি কয় যে ফেরত আইসি বছর এই হকসবে কয় যে আমাকে ধমকাইছে দারুণ। যার ব্যবস্থা সে আসছে না, তোরা কারা, তবু কি তবু তোর সমস্যা, তবু সমস্যা আমি সারিয়ে দিই। কদিন না সে বউদের কইছে ও তো বিদুষী মহিলা, আগের দিন গ্রাজুয়েট এবং বউ মানে তার তো বাচ্চা চায়, মেয়ের ছেলে তো বাচ্চার জন্য পাগল, তা সে তো বাচ্চা চায়। এখন তার কাছে কইছে মতো তুমি জেলে গেলে যাও না আমি যাব, আমার দরকার বাচ্চা, আমি যাব। শেষে হকসাবি গেছে গেছে মতন তারে আগের দিনে যা আদর অভ্যর্থনা করার দরকার তারা করছে, চা খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে, ক্যাপাস্টান সিগারেট তো আপনারা দেখেন না, ক্যাপাস্টান সিগারেট আমরা খাইছি নয়না প্যাকেট, এক প্যাকেট সিগারেট 10টা সলা নয়না, ওই আমরা 2টা চুরিমানি করে খাইতাম, 6 পয়সা একটা সিগারেট। বাবা সিগারেটে টাইম দেওয়া, চা সিগারেট দিছে, মিষ্টি দিছে, ফল খেয়ে সাহেব খুব খুশি। এখন সাহেব কইছে কি যে বাবা আপনার মায় আপনার তো দেখতে চেয়েছে, আপনার তো যাইতে হবে। ঠিক আছে আমি যে কোন মাজার যাই, অমল চেয়ারম্যান ছিল, অমল ঢালি সে চেয়ারম্যান ছিল, তার ওখানে যাই, তা আসার পথে আপনার পাশে ঠিকই অমল ঢালি ওখানে গেছে। আস্তে আস্তে বিকালে গেছে ওই মামুনি মানে আসার সাহেব সুন্দর করে ঘর সাজাইছে, মানে দিয়া সুন্দর কাপড় চাপড় দিয়া বিশেষ সুন্দর দিয়া তার ঘর সাজাইছে। ঘর সাজাই বাবা যে গেছে ফরাস বিছাই দিয়েছে, আগের দিন ফরাস খুব দামি দিয়েছে, সেই ফরাস বিছাই দিয়েছে। দরজা খুলে যে বাবারে দেখছে, বাবার ওই অনিন্দ সুন্দর চেহারা ছিল, চেহারা কী ছিল তা বাবা কল্পনা করতে পারে, এত সুন্দর ছিল। মানুষের যে এত রূপ থাকতে পারে এ কল্পনা করা যায় না, একবার দেখলেই তার প্রতি মানে ভক্তি। সে মা দেখে একবারে পায়ে জড়ায় বসে, বাবা আমি কিছু চাই না, একটা ছেলে চাই, বাবা আমি কিছু চাই না, একটা ছেলে চাই। তা রাখেন রাখ বসছে, তারপর চাটা হয়ে দিয়েছে, মিষ্টি ফল ফল দিয়েছে। বাবা বলছি কি যখন মাসিক আসবে তখন আমার জানা আমি পাচন করে দেবো, যা খাইলে বাচ্চা তা ঠিকই। মাসির কোনো সমস্যা আছে? কাজে না, মাসির কোনো সমস্যা, মাসির যদি সমস্যা না থাকে তাইলে মাসিক পেলে আমার জানা জানাইছে কি আমি পরে পেশকারে যা জানাইছে বাবা ম্যাডামের বাচ্চা মানে মাসিক সে নগেন মল্লিক ছিল আমার কাছে, সে মারা গেছে, তার বাড়ি ছিল বাদুইনিয়া, সে আশ্রমে থাকতো, গুরুরের সঙ্গে সবসময় থাকতো। তা কইছে যে এই বরিগি ঠাকুর, তার কত বরিগি ঠাকুর, এই যে তৈরি করে দিলাম, পাচন তৈরি করে দিলাম, ইয়া মায়ের খাইতে পারো। তা সেই মহিলা আসাদ সাহেব বলবে এনে দিছে, এই প্রথম দিন দিছে, পরের দিন দিছে, পরের দিন দিছে, 3 বার স্নান করিয়া এ খাবে। তা ঠিক খাইছে, বাচ্চা হয়ে গেছে। এই তো যে কী ভক্তি মায়ের, এই যে 15 বছর বিয়ে হয়েছে, বাচ্চার কাছে কিচ্ছু হয় না, আর এখন যে মার বাচ্চা হয়েছে, এইতে তার ভক্তির আর অভাব নাই। সে হয় কি কাজে এই ঘোষাদের যাওয়া শুরু করছে, কাজে মা বাবা আমি তোমার মাইয়া না, আমার জন্য কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না, যথাসময় তোমার বাচ্চা। ঠিকই যথাসময় তার একটি ছেলে হয়েছে, আর হয় না। বলছে যে আগেই বলছে যে আর কিন্তু চাইতে পারবো না, এই একজনই চাইবে, একজনই হবে, আর চাইতে পারবো না। কাজ আমি একটা ছেলে চাই, ছেলে আর আমার কোনো দরকার নেই। এখন ছেলে হয়েছে মতন, এখন বেশ কিছুদিন থাকছে গোপালগঞ্জে, হিন্দু এলাকা তো থাক, তার খুব ভালো লাগে, তার গোসাইছে। এখন গোসাইয়ের প্রতি তার মানে অগাধ ভক্তি বিশ্বাস,
তারা অকাট্য ভক্তি বসে করি। এখন বলে কি, বলে যে এই মামুনি কিছু তোমরা কিছু করবা না, ওই যে ছেলে হয়েছে তার কি আপনার কি কাকিকা নাকি মানে যাও এগুলো করবা না, 21 বছর কোথাও করবো না। বসে কিছু যাকে যাকে যা বলা দরকার মানে দেওয়া দরকার তারে তা দেওয়া, মানে তার নিমন্ত্রণ করবো, তার নিমন্ত্রণ করছে। অনেক মানুষের সেবা করেছে, সেবা করেছে। গোসাইরে 3 ভরি ওজনের একটা ছুরি দিছে, এই আর একটা ছুরি সোনার, একেবারে সোনার। আর কোনো এই যে তো খাদ আছে মানে আছে 3 ওজনটা দিছে। ওই মহিলার ইচ্ছে হলো কি যে গোসাইয়ের একসঙ্গে ভাত খাওয়া। এখন গোসাই কইছে বাবা আমি তোমার মেয়ে একসঙ্গে ভাত আমার হাতে খাবো না, কলে হওয়া খাবো। তা কবে একটা দিন দিয়ে দিছে, ওই তারিখে মানে তুমি ই করবা, ওই তারিখে ব্যবস্থা করবা আমি যাবো। এখন মহিলার ইচ্ছে হইল কি সেই গোসাই একটু মোরগের মাংস খাওয়াবে, গোসাই তো তা খায় না। এখন গেছে ও গোসাই একটা কথা বলছে, ভুলে গেছি, বলছে যে যা রান্না করবা তার ঢাইকা ঢেকে রাখবা, যা রান্না তাই ঢাকবা, ঢাইকে ঢেকে রাখবা, আমি আসলে ওই উঠাইয়া আমার দেবা। তাই কেসে মতন ওই ঢাইকা ঢেকে সব রাখছে, বসে যা দিচ্ছে তাকে। এখন যে মুরগির মাংস দেবে তাও থুয়ে দিচ্ছে একবারে। এখন সে আনতে গেছে পায় না, এখন দেখে কি মুরগির মাংস না আলুর দম, সব মুরগির মাংস না, যে যে জায়গায় থুইছে সব আলুর দম হয়ে গেছে। মা কী দেবা, দেবো না আমার খাইতে, কি কই বাবা খুঁজতে পাই না। ঠিক আছে যা আছে হলো, শেষে দুধ কলা দিছে না কি দিছে তা খাই বসে আসে। মানে কান্না করার কাজে বাবা তুমি এত সত্যি, তোমার আমি একটু মুরগির মাংস খাওয়াইতে চাইছি তোমার, তাও তুমি খাইলে না। আমার হ্যাঁ আলুর দম বানাই দিছো, আর আলুর দম আমি কয়বার দিব, আলুর দম তো দিছি কয়েকবারই খাইতে। মানে রুই মাছের মাথা দিয়া রাঁধছে, মুড়ি ঘন্ট করছি, মুগদের রান্না করছে মাছের মাথা, খুব মিষ্টি মাছ, তারপরে ওই যা দরকার তা মিশ্রণ সব রান্না করে খাইছি। এখন ওখান থেকে নিবোধ দিয়ে ঢাকা গেছে। এখন ঢাকা গেছে, আমি জগন্নাথ হলে থাকি, তখন আমার MA ফাইনাল নেই। গোসাই আমার খবর দিছে যে লক্ষণদানি আসে। তো গোসাই গরম কুকুর একটা লোক ছিল আমাকেও বইছি, সে ওই যে জুট মিলে কাজ করে, তা সে আমার খুব গোসাই করছে জগন্নাথ হলে থাকে, জিগিলি নাম করি মানে চিনি। শেষে খুঁজতে খুঁজতে আইসি, আমার কয়ে গোসাই আইছে, শুনি না, আমি তো পাগল গেছি কি গোসাই আইছে। একার গিয়ে সেই তার সঙ্গে সে নারায়ণগঞ্জ গেলাম, রাত্রে থাকলাম, রান্না বান্না করে খাইলাম। শেষে বাবা কাছে ঠিক আছে যাও গিয়া ক্লাস টাস করো গিয়ে, আমি যাম মানে বিকালবেলা। তো গোপালগঞ্জ তো মেলা ছাত্র, তখন অনেক ছাত্র গোপালগঞ্জ, আমার সাথে সব পরিচিত, আমরা হিন্দু ছেলেরা সব জগন্নাথ বলে। তার পোশাক আইসি, তার শুনলে তারা ছিল ওই বহু মানুষ ছিলাম, তারাও বসে দেখা সব আইসি, বসেছি সকলে আদর যত্ন করিয়া বসে কি খুব আদর যত্ন করছে। কারণ আমারও গোসাই কয় কি বলে সেই আসাদুল হকের বাসায় লও যাই বেড়ে এসে কে, তো সেই আজমি ইসে থাকে, এই যে পাশের যে ইসের মানে বাসা আছে আজমি নগর না কি জানি, ওই সেখানে বসেই থাকে, ওই ওরা থাকে শেষে বসে সেই বাসায় লও, সেখানে গেছি, গিয়ে তারা দোতলায় থাকে, সেখানে গেলাম। তার সাথে বাবা ডাকি না, বাবার আমার ভাই কবি, তার সেই মামুনি সে তাকে ডাইকে আনছে, ডাইকে না বাবার ধরায় ধরছে। তো বাবা এই আপনার ভাই, এরে পাই আমি মানে সন্তুষ্ট হয়েছি, জীবনে তার আমার বাচ্চা কাচ্চা হয় নাই আর হবেও না। তার সে বাবা আশীর্বাদ করবো, জড়ায় ফেরা ধরবো, চুমা টুমা দিই, তুই বড় হবি লাগবে। এখন বাবা বেশি ওই যে সোনার ছবিটা খুব সুন্দর, সে পাকিস্তান আমার ঝক 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 ঝক। এখন আমার ইচ্ছা হইল
মনে মনে ইচ্ছে ওই সোনার ছুরিটা আমি মাথায় মানে হাতে নেব, ওইটা আমার এইটা আমার মনে মনে ইচ্ছে, দেখলেই ভালো লাগে। এখন আপনার কাকির পেলে যে ওই ছুরিটা আমার হাতে লইতে ইচ্ছে করে, আমার এসে দমক কী কখন এই গোসার ছুরি তুমি হাতে লবা, কেমনি করে লবা, এটা কোনো আছে, এটা কি কোনো সম্ভব তুমি গোসার ছুরি হাতে লবা? আমি তো থাক না হইলে কি তুমি গোসের দিয়ে চাইতে পারবা, না তা তো চাইতে পারবো না, তা তার ভক্তও কইতে পারবা, না তা তো কইতে পারবো না। এখন বাই দিস টাইম গুরুদেব 74 সনে প্রাণ ত্যাগ করেন, 73 সনে প্রাণ ত্যাগ করেন। ওই যে আমি গেলাম বসে উঠে যাবে, তার আমি গেছি নতুন অবস্থা দেখে, এত সুন্দর চেহারা ছিল, তার অবস্থা দেখে আমি খুব কান্নাকাটি করলাম। বাবা তুমি তোমার চেহারাটা আমার তুমি আমার থেকে চলে যাবা, একটা খুব কান্নাকাটি। বাবা আমার কই গোসাই, আমি যাই কই আমার কাছে গোসাই, আমি প্রিন্সিপাল আমার কাছে গোসাই, আমি যাই কই আমি তোমার মধ্যে থাকবো, আমি শূন্য বিরাজ করবো, যে আমার ডাকবা তার ডাকে আমি সারা দেবো, আমি যাবো কই, আমি তোমার সাথে ডাকলেই আমার পাবা, ডাকলে আজও সেই লীলা করে ওরা কোনো ভাগ্য বলে দেখি। বাবারে বাবা, এই যা করছি তার আশীর্বাদ এই যে করতে পারি না, কেমনে সে যে করাই দিছে, এই ঘর ওই মন্দির, ওই রান্নাঘরটা ওই যে লম্বা করে ওই যে মন্দিরটা, এই যে এইটা, এই পুকুর কাটছি, শান বাঁধাইছি, সবই তার, আমার কোনো খবর নেই। আমি শুধু কইতাম যে আমার গোসাই কৃপা করে সবই হবে। এই যে ওরা গেছে করবেন কি দিয়া, আমার ধমকেছে কি দিয়া করবেন, একটা কাজ শুরু করেন আর আমাও করেন, আমরা দিতে পারি কিছু, তো কিছু দেওয়ার মোর চন্দ্র বসে আছে, মোর গুরু আছে, সে ব্যবস্থা করে দেখি। তো বাবা ওই ঘরটা করছি 3-4 বছর করে, পারি না তখন, তারপর আস্তে আস্তে করছি, এইটা করছি 2 বছর বেশি, পারি না, কেমনি করে ওই যে লম্বা ঘরটা ওইটা করছি, ওইটা 60 ফুট লম্বা, ওইটা খাওয়া দাওয়া করে, ওইটা করছি। তো ওইটা করতে বেশি সময় লাগে না, আর 1-1.5 বছর করে করছি। এই রান্নাঘর, ওই দুটা খাবার ঘর, এই মন্দির, তো ইয়া ঠাকুর তার কৃপা সে যা করছে কোনোদিন আমাকে করে না, সে কোনোদিন আমাকে বই করে নাই, যা তো করছি আমি করছি শুধু বলা পারি, যা তো আমার তার কৃপে আমি করেছি। আমার কয়েক গোসাই তুমি কান্দো কেন, আমি আসি না, আমি শূন্য বিরাজ করি। এখন আমি কইলাম বলে বাবা মনে মনে কর, বলে গোসাই কইল কোন কথায়, আমি এলাম প্রিন্সিপাল কলেজে, আমার গোসাই কইল কোন কথা। এখন তোমার কাকি কই কি কল যে একটা পাগলামি পাচ্ছ, গোসাই মুখ দিয়ে করলে তুমি গোসাই পারবা, এ তোমার পক্ষে সম্ভব গোসাই হও? তুমি কি আশ্রমবাসী না তুমি ব্রহ্মচারী, তুমি তো সংসারী মুখ, তুমি কি করে গোসাই হও? আমি কি আমার কোনো কথা নেই, বাবা বলছে মুখ দিয়ে গোসাই, না হইলে হোক না হয় না, এটা আমার। এখন আমার মার কাছে কইলাম কথা, মা গোসাই তোমার গোসাই দিছে, বলে ওই মুখ দিয়ে যদি বইটা থাকে তো অবশ্যই তুই গোসাই হবি, আমি দেখে যেতে পারি বা না পারি তুই অবশ্যই গোসাই হবি। তো বাবা সেই 2011 সনে নিতে দেব উঠে গেল, সমস্ত ভক্তবৃন্দ মিলা আমার মাথায় আশীর্বাদ মানে হাত দিয়া নিতে গেছিল, ওই যে যার সমাধি উত্তর করে, সে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ তো তুই গোসাই হবি এখন থেকে, তুই নাম দিয়ে বেড়াবি, আমার নাম দিয়ে। তা সেই আজকে এই যে 11 সন থেকে আজকে কত 24 সন, এই আমি নাম 3000 ভক্ত হয়েছে আমার, আর এই যা করছি সেই ভক্তদের মানে উনি করছি। তা এই এখন আমি ওই চুরিগার সাথে নেব, এইটা আমার খুব আকাঙ্ক্ষা, চুরিগার সাথে, কারণ কেউ কাছে কইতে পারি না। কারণ বাই দিস টাইম গোসাই উঠে গেল, উঠে গেলাম, তার তো অনেক সোনার জিনিস ছিল, এই যে আংটিটা এটা তার হাতের জিনিস, আরও অনেক সোনার জিনিস ছিল, চেন ছিল, লকেট ছিল, তারপরে যে 2টা মানে চুরি ছিল, আর ওই চুরিটা তো আছে। আমার স্ত্রী যখনই গোপালগঞ্জ
চেনে নেই ওই যেটা আমার গুরুদেব যেটা আমার সমাধি মন্দির, ওই মন্দিরটা একতাল হয়ে রয়েছে, আর করতে না, টাকা নেই পয়সা নেই, কী দিয়ে কর। এখন আমার শুধু ব্যাপার কটা দান দিতে হবে, নগদটা হয়তো কেউ নেই, কেউ তো ব্যবসায়ী না বা কেউ তো মানে না, কেউ করতো। কারণ আমারও কইতেছে লক্ষণ দেয়, তো দেখছি তুমি লক্ষণ দেয় নিতেই দেয়, বোধ হয় দেখো না, লক্ষণ দেয় আর নিতেই দেয় দুইজনে। আমার কইতে বলে দাদা এই ঠাকুর যে সমাধি মন্দির অর্ধেক রয়েছে আর হয় না, এখন আপনার এটা করে দিতে হবে। দাদা এত টাকা আমি কোথার থেকে, তবে আমি যদি গোপালগঞ্জ বদলি হয়ে যাইতে পারি কখনো, তাইলে আমি সমাধি মন্দির করে দেব, যেভাবে হোক আমি সমাধি মন্দির করে দেব। বাবা কি মানে ভগবান এত তার ইচ্ছা, সে যে কী পারছে বলা যায় কেমনে কেমনে। একদিন আমার কইছে কি হেমন্ত আমার কইছে, হেমন্ত দেব ইয়ে রাধাপুর, তো হেমন্ত আমার কইছে কি দাদা আপনি এখন দরখাস্ত করেন দেখি বদলি করে আনিয়ে দেন। এখন সত্যি আমি দরখাস্ত করলাম যে আমি গোপালগঞ্জ বদলি হয়ে গেছি। এখন হালায় দিচ্ছে কয়েক বছর পর, আমি যাই না, আর আমার খুব একটা ইচ্ছা না যে গেলে সমাধি মন্দির করতে হবে, মানে এইটা কি আমার পক্ষে সম্ভব হবে, আমি সমাধি মন্দির করে দিতে পারবো। এখন আমি কী করি, শেষে দেখি এখন কাগজ হয়েছে, কী কাগজ বদলি কোথায়, গোপালগঞ্জ, আর তো না করবো পেন লক্ষণদের গোপাল আর নিতেই দেয়। দুইজন গেছে আমার আনার ওই ঈশ্বর থেকে, ওই আমি তখন শরীরপুর শহর এনে 5 বছর কাটাইছি, গেছে শেষ আমি চলে আসি। সেই কাজটা ধরলাম, দোতলার কাজটা মানে সমাধি মন্দির কাজটা, কিন্তু দেখছে এটা যে 85 ফুট উচ্চতা, 9টা গম্বুজ করছি আমরা। মানে আমি কারো কাছে বাবা একটা পয়সা চাই, কারো কাছে না, আমি যা পাইছি ঠাকুর আমার যা তা দিয়ে লক্ষণদের সব কাজগুলো করছে। সেই তারে টাকা দিছি, ইট আনেন, বালি আনেন, সিমেন্ট আনেন, এক দোকানে বলে দিতেন যে সিমেন্ট দেবেন যা দরকার। আর এই চেয়ারম্যান ছিল ওই যে সদরের চেয়ারম্যান, ওর নাম জানি কী ছিল মনে নেই, তারে কিছু যে চেয়ারম্যান সাহেব আপনার যত ইট লাগে তা দিয়ে আমি আমরা দেখবো। তার একটা বিশ্বাস আছে যে অফিসার মানুষ উনি কিছু তো মানে করবেন। শেষে আস্তে 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 পুরো 1 বছর বৈশা মানে ওই কাজটা করি, পুরো 1 বছর 16-17 মানুষে ওই 9টা গম্বুজ করছে, দেখছো কিনা 9টা গম্বুজ করছে, তারপরে করছে মন্দিরটা করছে ঠাকুর, সব আমি কারো কাছে একটা কাজ করি, ঠাকুর আমাদের দিছে আর আমার কাজ করি। ওই দিনই তোমাকে ওই যে মেয়ের ঘুষ খাওয়া হাত হাত দেবো নাকি, দেবো না কি আর এটা করে দিয়েছি। যাই তো ঠাকুর দ্বারা চাইছি, ঠাকুর দিয়েছি আর ওই কাজ করে দিয়েছি, কাজ তো অপূর্ণ থাকে না, যা যত দরকার তা তো করে দিচ্ছি। সেই আমি সীতাকুণ্ড হেনসাটি, সেইখানে ওই জ্যোতিষচন্দ্র ব্রহ্মচারী তারা একটা সিঁড়ি করবে, তারা আমার কইছে যে কেমনে কেমনে জানছে আমি হিন্দু মানুষ, তার বাসায় তার এসেছে আমার সিঁড়িটা করে দিয়ে। আমি 200 মণ গম দিলাম, এই 200 মণ গম দিয়া আপনার সিঁড়ি করে দেব, সেই গম দিই তার সিঁড়ি করে দেব। গেলেই মানুষের কাছে কাজ যে লক্ষণবাবু সিঁড়ি করে দিই। আর ওই যে সীতাকুণ্ড মন্দির এই চন্দ্র থেকে বিপক্ষ যাইতে সিঁড়িগুলো আমি করে দিয়েছি, সব আমি করতে পারিনি, আমি অনেকটা আমি করে দিয়েছি, টাকা দিয়েছে তারা সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে তারা এখন আছে, তারা ই করে। আর যদি সুন্দর এই যে ইয়ে এই সবাদিক শশী করেন আমার গুরু, সে গেছে আশ্রমে, দেখি যে আমরা কাজ চলছে, লক্ষণ দাদার দিকে কাজ করে কিনা, তার কইছে আমাকে লক্ষণ দেখা আমার এত বড় মানে সাহস নিয়েছে, এই কাম করে উড়াইতে পারবে, এটা পাবে কই, সে আমার দ্বারা গেছে দাদা এটা আমি কই পাবেন, আমি যে শুরু করেন, আর আমরা তো দিতে পারবো না, যে যা পারছি দিছি, আর আমরা দিতে পারবো না। সে দিল না কেউ আর টাকা, আমি সব টাকা লক্ষণদার হাতে দিয়েছি, সে যা যা লাগে সমস্ত কিছু সময় করে। আমি বসে যে সোনা, এই সোনাগুলো এই সমান সবাদিক করছে যে এই সোনাগুলো আমরা কী করুন, লক্ষণদারে দিয়ে দেবে বেশিটা আমাকে সমাধি মন্দিরে খাই, আমি এদের আমরা করবো কি, 500,000 টাকা টাকা বলি শোনা লক্ষণদারে দিয়ে দাও,
সে সোনা দিয়ে সম্বন্ধ এখন সম্বন্ধ করছি আমরা একটাই সকল ওই ওরা মেয়েরা আমার কত তিরস্কার করছে এই জন্য সেটা কোনো করে দিয়েছে হে গেছিলো সেটা কোনো তারা কইছে লক্ষণ করে দিয়েছে কারণ আমার কয় যে কাকা আপনার নাম সেইখানেও আছে যে আপনি ওই সমান্তরণী করে দিয়েছেন ওই সিঁড়ি করে দিয়েছেন যত সুন্দরী মহারাজের শঙ্কর মঠে করে দিয়েছেন আবার সিঁড়ি করে দিয়েছেন আপনার কথা তারা এখন পায় এই জন্যে বাবা এগুলো ঠাকুরের ইচ্ছা চন্দ্রের ইচ্ছা ঠাকুর নয় মোর ভগবান ওই মোর ভগবান ওই ভগবানে মোরে যা মানে করাইছে কারণ ওই যে ওইটা করতে আছে ওইটা নির্মীয়মান ওইটা আসে না রাজমিস্ত্রি আসে না সে কইছে যে 15 তারিখে 15 তারিখ গেল কি আসলো তো এইভাবে ঠাকুর কত অলৌকিক কাণ্ড মানে করছে সেটা ভাষায় দুইটা বোন রেখে মারা গেছে আমি গুরুদেবের কাছে করতাম বাবা এই দুইটা বোন কী করবো আর বিয়ে দিব টাকা পয়সা তৈরি দিব কলে দিয়ে হেলাইতে হবে তোর কোনো সমস্যা এই পাশের বাড়িতে এক বোন দিচ্ছি আর এক বোন বৃন্দাবন গেছে গিয়া হ্যাঁ আর আইবে না সেখানেই থাকে সেখানে নাম কীর্তন করে মরে যাইতে পারে এইভাবে পাশের বাড়ি রাধিকাদার বউ তার 6 জন পোলাপান হয়েছে সব মরে সব মরে একজন বাড়ি বাবা এসে তখন তোমার আশ্রম হয় মগবাড়ি অগবাড়িতে থাকছে এসে খেলার সামনে অগ কিছু ছিল না বাবা অগখন অট্টালিক হয়েছিল অগ কিছু ছিল গুরুদের কৃপায় অট্টালিক ওর ভাই বিল্ডিং করছে আর আরেক ভাই বিল্ডিং করছে উপরে টিন দিয়ে আর ও করছে শিক্ষিত করছে মানে চন্দ্রটা আসে ওরা যখন ভাত খেতে পারে না তখন বসে অবস্থিত ঠাকুর এবং ঠাকুরকে যা তোকে অভাব থাকে তাই কিন্তু অভাব তো দূরের এখন যখন তোলা চাকরি করার পর তোলা চাকরি করে ও করছে জীবন বুঝে অগত মানে তো এই যে রাধিকাদা এটা একটু করি রাধিকাদার 6 জন পোলাপানের মরছে এখন কত জায়গায় গেছে ডাক্তার কবিরাজ উকিল মানে তারপর তাবিজ কবচ যা যদ্দূর আছে সব লইছে কিছুতেই করে আমি বসাইছি মগদাসে তার মুখ হচ্ছে যাইয়া কান্না কাটি পা ধরে কাঁদছে ওই রায়গোবাড়ি যে পায়ে ধরে বাবা আমি খেলবো সবাই কি মানে মাটি তুলে দেবো একজন বাচ্চা যা রাধাগঞ্জ যাইস দেখি ঠাকুর তো বাচ্চা দেখ রাধাগঞ্জ গেছে ডাব করা দিছে ওই ডাব একটা গঙ্গায় ভাসায় দিবি আর একটা নিয়ে আনছি নিয়ে আনছি তো তার শেষে একটা ডাব ওই যে গঙ্গায় ভাসছে আর একটা বাড়ি নিয়ে মাসে খুলে 3 দিন খাবা এই ডাবের সব ঠিকই আসছে বসে মাসিক হয়েছে মতো বইয়া খাওয়া শুরু করছে দেখাচ্ছে মতো আর মাসিক হইল এই বাচ্চা 6 জন বাবা এখন 6 জন বাড়ি মোর এখন 6 জন 3টা মাসি 3টা ছেলে মেয়ে মানে অভাব নেই চন্দ্র বসে এই খবর করছে চন্দ্র বসে মানে তোর কথা বিকেলে ডাক্তার হয়েছে চরমুগিরা কামাখ্যা তার ছেলে ওই জনতা তার মাইয়া বড়জন তার এখন কান্নাকাটি করছে বাবা একটা ছেলে চাই এরা কিন্তু বাইরে সুপুষের শিষ্য এরাও সুপুষের শিষ্য ওই কামাখ্যা কাকায় কালাকুন্ডু ওই রাধা বল সাঠা এরা সব সুপুষের শিষ্য ওরা বিদ্যা তার কিছু যে ভাষায় কামাখ্যা দেয় কাকা মোরাতি কাকা একটু ভাই দিলে না আপনার একটু মানে ভাই বলা তা ঠিক আছে লাগে না হবে আর সেটাই ঠিকই ভাই গেছে নাম বিকাশে
এখন তার ইচ্ছা যে গোসাইরে দিয়ে হাতে খড়ি দেওয়া হবে। আমার হাতে খড়ি যত কথা আছে যে গোসাইরে দিয়ে হাতে খড়ি দেওয়া, তার তো হাতে খড়ি দেওয়া হয়েছে। এত ব্রিলিয়ান্ট ছাত্র হয়েছে বিকাশ, 5 স্কলারশিপ, 8 স্কলারশিপ, মেট্রিক মানে ফার্স্ট ডিভিশন লেটার, আইএসসিতে ফার্স্ট ডিভিশন, ডাক্তার হয়ে গেছে। ডাক্তার কি করছে, গোসাই কইছে যে যা ডাক্তারকে ভর্তি করা দিয়ে ও ডাক্তার হয়ে গেল। আর সত্যি ডাক্তার হয়েছে, ডাক্তার তো হয়েছে, সরকারি চাকরি করছে, আবার ই করছে ঢাকা ওই যে এফসিডিস করছে, এফসিডিস করে সরকারি চাকরি করছে। 7 লাখ টাকা নিয়ে এক কি শাহজানি হ্যার মায়ের বিয়ে করছে, হ্যার বাবায় মানা করছে বলে টাকা আনিস না, আমরা টাকা দেখিয়ে টাকা আনিস না, টাকা দিয়ে দিই। ও আনবই টাকা, 6 লক্ষ টাকা নিয়ে সেই তখনকার দিনে পাকিস্তান তখনকার দিনে সেই 6 লক্ষ টাকা সে মানে সে নাই, বেশি নাই, সেই ছেলেটা মারা গেছে। ঠিক আছে, মারা গেছে। আমার থেকে অনেক ছোটো ছিল।